মেয়েটি এতই সুন্দরী ছিলেন যে মেয়েটিকে দেখে থানার ওসি এবং এসআই দুজনই মুগ্ধ হয়ে যান। অতঃপর মেয়েটির সাথে যা হলো। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। বন্ধুরা, কলকাতার একটি সাধারণ পাড়ায় বাস করত ঋতুশ্রী। সে ছিল একটি মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। তার বাবা মা বয়স্ক ও অসুস্থ ছিলেন, তাই পরিবারের সমস্ত দায়িত্ব ছিল তার কাঁধে। ঋতুশ্রী সবসময় হাসি মুখে থাকলেও তার জীবন ছিল বেশ কঠিন। প্রতিদিন সকালে সে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজে যেত, আর সন্ধ্যায় বা কখনো রাতে ফিরত। তার জীবন ছিল একঘেয়ে, কিন্তু সে কখনো হতাশ হয়নি। তার স্বপ্ন ছিল একদিন তার বাবা মাকে একটু আরামের জীবন দেওয়া। এক সন্ধ্যায় কাজ থেকে ফিরতে ফিরতে ঋতুশ্রীর চোখ পড়ল রাস্তায় পড়ে থাকা একটি মোবাইল ফোনে। ফোনটি দেখে তার মনে কৌতূহল জাগল। সে ভাবল, এটা কার হতে পারে? নিশ্চয়ই কেউ হারিয়েছে। রাস্তায় কেউ না থাকায় সে ফোনটি কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরল। তার মনে একটু দ্বিধা ছিল, কিন্তু সে ঠিক করল ফোনটি ফেরত দেওয়ার চেষ্টা করবে। পরের দিন ঋতুশ্রী ফোনে একটি সিম কিনে ভরল, যাতে ফোনের মালিককে খুঁজে বের করতে পারে। ফোনটি চালু করতেই সে বুঝল এটি বেশ দামি। সে ফোনটি ব্যবহার করতে শুরু করল, তবে শুধুমাত্র মালিকের তথ্য খুঁজে পাওয়ার জন্য। কিন্তু তার এই সিদ্ধান্ত তার জীবনে একটি নতুন মোড় নিয়ে এলো। 1 মাস পর এক সন্ধ্যায় ঋতুশ্রীর ফোনে একটি অচেনা নম্বর থেকে কল এলো। ফোনের ওপার থেকে একটি গম্ভীর কণ্ঠস্বর বলল, আমি থানা থেকে এসআই কমলকান্তি বলছি। আপনি কি ঋতুশ্রী রায়? ঋতুশ্রী একটু উদ্বিগ্ন হয়ে বলল, জি স্যার, আমি ঋতুশ্রী। কিন্তু কেন? কমলকান্তি বলল, আপনাকে একবার থানায় আসতে হবে। এখনই? ঋতুশ্রী ভয় পেয়ে গেল, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই ফোন কেটে গেল। পরের দিন ঋতুশ্রী থানা পৌঁছাল। সেখানে এসআই কমলকান্তির সঙ্গে তার দেখা হল। কমলকান্তি তাকে জিজ্ঞেস করল, তুমি একটি মোবাইল ফোন ব্যবহার করছো, তাই না? সেটা কোথায় পেলে? ঋতুশ্রী সত্যি কথা বলল, স্যার, আমি ফোনটা রাস্তায় পেয়েছি। আমি মালিককে খুঁজছিলাম। কমলকান্তি গম্ভীর হয়ে বলল, এই ফোনটি একটি গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে জড়িত। তুমি এখন আমাদের তদন্তের অংশ। ঋতুশ্রী ভয়ে কেঁপে উঠল। সে বলল, স্যার, আমি কিছু জানি না। আমি শুধু ফোনটা পেয়েছি। কমলকান্তি তাকে আশ্বাস দিয়ে বলল, আমরা তদন্ত করছি। তুমি সহযোগিতা করলে সব ঠিক হয়ে যাবে। ঋতুশ্রীকে কিছু প্রশ্ন করার পর তাকে বাড়ি ফিরে যেতে বলা হলো, তবে ফোনটি থানা জমা দিতে হলো। ঘরে ফিরে ঋতুশ্রী ভাবতে লাগল, আমি কিভাবে এই পরিস্থিতি থেকে বের হব। তার মনে ভয় আর উৎকণ্ঠা। কমলকান্তি কি সত্যিই তদন্ত করছেন, নাকি এর পেছনে আরও কিছু রহস্য আছে? থানার একটি কক্ষে বসে ঋতুশ্রীর মন অস্থির হয়ে উঠছিল। তার চোখে ঘুম নেই, কেবল উদ্বেগ আর অনিশ্চয়তা। সে বারবার ভাবছিল, আমি তো কোনো ভুল করিনি, তবে কেন আমাকে এভাবে থানায় ডাকা হলো? কক্ষের ছোট্ট জানালা দিয়ে বাইরের আলো আসছিল, কিন্তু তা তার মনের উৎকণ্ঠা কাটাতে পারছিল না। ঋতুশ্রী তার বৃদ্ধ বাবা মাকে ভেবে চিন্তিত হয়ে পড়ছিল। তারা এখন কি করছে? তারা কি জানে তাদের মেয়ে এখন এই পরিস্থিতিতে আছে? এদিকে থানার ভেতরে এসআই কমলকান্তি তার টেবিলে বসে একটি ফাইল পরীক্ষা করছিল। তার পাশে দাঁড়িয়ে ছিলেন থানার ওসি কুন্তল নাগ। কুন্তলের চেহারায় একটি গম্ভীর ভাব ছিল। কমলকান্তি ফাইল বন্ধ করে বলল, স্যার, মেয়েটির কাছ থেকে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফোনটা তার কাছে পাওয়া গেছে, এটা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ। কুন্তল নাগ মাথা নেড়ে বললেন, কিন্তু আমাদের আরও তথ্য দরকার। তাকে আরও প্রশ্ন করো, তবে নিয়ম মেনে। পরের দিন সকালে ঋতুশ্রীকে তদন্তের জন্য ডাকা হল। তদন্ত কক্ষে কমলকান্তি এবং কুন্তল নাগ দুজনেই উপস্থিত ছিলেন। কুন্তল নাগ শান্ত গলায় প্রশ্ন করলেন, তুমি কি এই ফোনের মালিক সম্পর্কে কিছু জানো? ঋতুশ্রী মাথা নাড়ল, না স্যার। আমি ফোনটা রাস্তায় পেয়েছি। আমি তাকে চিনি না। কমলকান্তি গম্ভীরভাবে বলল, ফোনটা একটি গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে জড়িত। তুমি যদি কিছু জানো, এখনই বলো। ঋতুশ্রীর চোখে উদ্বেগ ফুটে উঠল। সে বলল, স্যার, আমি সত্যি বলছি, আমি ফোনটা রাস্তায় পেয়েছি। আমি কিছু জানি না। তদন্তের পর ঋতুশ্রীকে বাড়ি ফিরে যেতে বলা হলো, তবে তাকে জানানো হলো যে তদন্ত চলমান থাকবে। কমলকান্তি তাকে সতর্ক করে বলল, আমরা তোমার সঙ্গে যোগাযোগ করব। তুমি সহযোগিতা করবে।
ঋতুশ্রী মাথা নেড়ে সম্মতি জানাল, কিন্তু তার মনে একটা অজানা আশঙ্কা জেগে উঠছিল। কমলকান্তির গম্ভীর আচরণ তাকে অস্বস্তিতে ফেলছিল। ঘরে ফিরে ঋতুশ্রী ভাবতে লাগল, এই তদন্ত কিভাবে আমার জীবনকে পাল্টে দেবে। তার মনে উৎকণ্ঠা আর প্রশ্ন। কমলকান্তি এবং কুন্তল নাগ কি সত্যিই তদন্তের পথে এগোচ্ছেন, নাকি এর পেছনে আরও কিছু রহস্য আছে? থানার বাইরে কলকাতার রাস্তায় জীবন চলছিল তার নিজস্ব গতিতে, কিন্তু ঋতুশ্রীর জীবন যেন একটা রহস্যের মোড়ে এসে থেমে গিয়েছিল। তার বাবা মা, যারা তার উপর নির্ভরশীল, তারা এখনও জানত না তাদের মেয়ের এই পরিস্থিতির কথা। তারা বাড়িতে বসে অপেক্ষা করছিল কখন তাদের মেয়ে ফিরে আসবে। কমলকান্তির পরবর্তী পদক্ষেপ কি হবে? এই রহস্যের জট কিভাবে খুলবে? থানার একটি কক্ষে বসে ঋতুশ্রী চিন্তিত হয়ে তার পরিবারের কথা ভাবছিল। তার মন বলছিল, এই পরিস্থিতি থেকে বের হওয়ার পথ খুঁজতে হবে। কমলকান্তির গম্ভীর আচরণ তাকে উদ্বিগ্ন করছিল। হঠাৎ কক্ষের দরজায় একটা শব্দ হল। কমলকান্তি ভেতরে ঢুকল, তার হাতে একটা কাগজের ফাইল। সে ঋতুশ্রীর দিকে তাকিয়ে বলল, তোমার কেসটা জটিল হয়ে যাচ্ছে। তুমি যদি আমাদের তদন্তে সহযোগিতা না করো, তাহলে বিশ্বাসটা আরও সময় নিতে পারে। ঋতুশ্রী শান্ত গলায় বলল, স্যার, আমি সত্যি বলছি। আমি ফোনটা রাস্তায় পেয়েছি। আমি কিছু জানি না। কমলকান্তি একটা চেয়ারে বসল। সে শান্তভাবে বলল, দেখো ঋতুশ্রী, আমরা শুধু সত্যটা জানতে চাই। তুমি যদি আমাদের সঙ্গে সহযোগিতা করো, তাহলে তদন্ত দ্রুত এগোতে পারে। ঋতুশ্রী মাথা নেড়ে বলল, স্যার, আমি সব বলেছি। আমার আর কিছু বলার নেই। তার কথায় কমলকান্তি আরও কিছু প্রশ্ন করল, কিন্তু ঋতুশ্রী বারবার একই কথা বলল। তাকে আপাতত বাড়ি ফিরে যেতে বলা হলো, তবে তদন্তে সহযোগিতার জন্য প্রস্তুত থাকতে বলা হলো। এদিকে থানার ওসি কুন্তল নাগ তার অফিসে বসে একটি ফোন কল রিসিভ করলেন। ফোনের উপার থেকে একজন বলল, স্যার, ফোনের কেসে কোনো অগ্রগতি হয়েছে? কুন্তল নাগ গম্ভীর গলায় বললেন, আমরা তদন্ত করছি। একজন ব্যক্তির কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়েছে, তবে এখনও আরও তথ্য প্রয়োজন। ফোন কেটে যাওয়ার পর কুন্তল নাগ ভাবতে লাগলেন। তিনি জানতেন এই কেসটি শহরে অনেক আলোচনার বিষয় হয়ে উঠেছে। থানার বাইরে একজন নতুন চরিত্রের আগমন ঘটল। তার নাম ইমিকা বসু, একজন তরুণ সাংবাদিক। ইমিকা এই কেস নিয়ে খোঁজখবর করছিল। তার কাছে খবর এসেছিল যে থানা একজন তরুণীকে তদন্তের জন্য ডাকা হয়েছে। ইমিকা ভাবল, এই কেসে কিছু একটা রহস্য আছে। আমাকে আরও তথ্য সংগ্রহ করতে হবে। সে তার নোটবুক ও ক্যামেরা নিয়ে থানার দিকে রওনা দিল। ঘরে ফিরে ঋতুশ্রী তার বাবা মায়ের কথা ভাবছিল। তারা কি জানে তাদের মেয়ে এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে? তিনি প্রার্থনা করছিল, কেউ যেন এই তদন্তের সত্য বের করতে পারে। কমলকান্তির আচরণ তাকে কিছুটা অস্বস্তিতে ফেললেও সে আশা করছিল তদন্ত সঠিক পথে এগোবে। ইতিমধ্যে ইমিকা থানার কাছে পৌঁছে একজন কনস্টেবলের সঙ্গে কথা বলল। সে জানতে পারল যে ঋতুশ্রী নামে একজন তরুণীকে তদন্তের জন্য ডাকা হয়েছে। ইমিকার মনে সন্দেহ জাগল। সে ভাবল, একজন সাধারণ তরুণী এত গুরুত্বপূর্ণ কেসে কিভাবে জড়িয়ে গেল? এর পেছনে নিশ্চয়ই কিছু আছে। সে থানার ভেতরে ঢোকার অনুমতি চাইল, কিন্তু তাকে বলা হলো, এখন কোনো দর্শনার্থী ঢুকতে পারবে না। কুন্তল নাগ তার অফিসে বসে তদন্তের ফাইল দেখছিলেন। তিনি কমলকান্তির প্রতি নজর রাখছিলেন, কারণ তিনি জানতেন তদন্ত নিয়ম মেনে চলতে হবে। তিনি ভাবছিলেন, এই কেসটি সঠিকভাবে সমাধান করতে হবে। ঋতুশ্রীর জীবনে তদন্তের এই অধ্যায় কিভাবে এগোবে? ইমিকা কি কোনো সত্য উদ্ঘাটন করতে পারবে? কমলকান্তির পরবর্তী পদক্ষেপ কি হবে? এই সব প্রশ্নের উত্তর বন্ধুরা ধীরে ধীরে মনে হচ্ছে বের হয়ে আসবে। থানার একটি কক্ষে বসে ঋতুশ্রী তার ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। কমলকান্তির কথাগুলো তার মনে বারবার ঘুরছিল, তবে সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না। আমি নির্দোষ, আর আমি সত্যের পথে থাকব, সে নিজের মনে বলল। তার মনে ভয় থাকলেও সে আশা বাঁচিয়ে রেখেছিল। থানার বাইরে ইমিকা বসু গেটের কাছে দাঁড়িয়ে একজন কনস্টেবলের সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। আমি একজন সাংবাদিক। আমার ঋতুশ্রী রায়ের কেস সম্পর্কে কিছু তথ্য দরকার। এটা একটি গুরুত্বপূর্ণ তদন্তের জন্য, ইমিকা বলল। কনস্টেবল উত্তর দিল, স্যার, ওসি স্যারের অনুমতি ছাড়া কাউকে তথ্য দেওয়া যাবে না। ইমিকা হতাশ হলেও থামল না। সে ভাবল, আমাকে অন্য কোনো উপায়ে তথ্য সংগ্রহ করতে হবে। এদিকে ওসি কুন্তল নাগ তার অফিসে বসে তদন্তের ফাইল পর্যালোচনা করছিলেন। কমলকান্তির আচরণে তার মনে সন্দেহ জাগছিল।
তিনি একজন বিশ্বস্ত কনস্টেবলকে ডেকে বললেন, ঋতুশ্রীর কেসে আমাদের কি কি তথ্য আছে বিস্তারিত জানাও। কনস্টেবল জানাল, স্যার, শুধু ফোনটাই আমাদের কাছে প্রমাণ, এছাড়া আর কোনো তথ্য নেই। কুন্তল নাগ ভাবলেন, শুধু একটা ফোনের উপর ভিত্তি করে তদন্ত এভাবে চলতে পারে না, আমাদের আরও তথ্য দরকার। কমলকান্তি এ সময় ঋতুশ্রীর কক্ষে ফিরে এলো। সে শান্ত গলায় বলল, ঋতুশ্রী, তুমি যদি আমাদের তদন্তে পুরোপুরি সহযোগিতা করো তাহলে এই কেস দ্রুত শেষ হতে পারে। তুমি আর কিছু জানো কি? ঋতুশ্রী দৃঢ়ভাবে বলল, স্যার, আমি আগেই সব বলেছি। আমি ফোনটা রাস্তায় পেয়েছি, আমার আর কিছু বলার নেই। কমলকান্তি মাথা নাড়ল এবং বলল, ঠিক আছে, আমরা তদন্ত চালিয়ে যাব। তুমি প্রস্তুত থেকো। তাকে আপাতত বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হল। থানার বাইরে ইনিকা একজন পুরনো পরিচিত মৃদুল দাস নামে একজন সমাজসেবীর সঙ্গে যোগাযোগ করল। মৃদুল এই কেস সম্পর্কে কিছু তথ্য জানতেন। ইনিকা ফোনে বলল, দাদা, ঋতুশ্রী রায়ের কেসে কিছু তথ্য দরকার। আপনি কিছু জানেন? মৃদুল উত্তর দিল, আমি শুনেছি এই কেসে কিছু জটিলতা আছে, আমি আরও খোঁজ নিয়ে তোমাকে জানাব। ঘরে ফিরে ঋতুশ্রী তার বাবা মার কথা ভাবছিল। তারা এখনও জানে না তাদের মেয়ে কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সে প্রার্থনা করছিল, হে ভগবান, এই তদন্তে সত্য বেরিয়ে আসুক। তার মনে একটা আশা জাগছিল যে হয়তো কেউ তার পক্ষে সত্য উদ্ঘাটন করবে। কুন্তল নাগ কমলকান্তির কার্যকলাপের উপর নজর রাখার সিদ্ধান্ত নিলেন। তিনি একজন কনস্টেবলকে বললেন, কমলের প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখো, তদন্ত নিয়ম মেনে চলতে হবে। কনস্টেবল সম্মতি জানাল। কুন্তল নাগের মনে একটা প্রশ্ন জাগছিল, এই কেসের পেছনে আরও কিছু লুকিয়ে আছে কি? ইনিকা মৃদুলের কাছ থেকে একটি তথ্য পেল যে ফোনের কেসটি একটি বড় রহস্যের সঙ্গে জড়িত হতে পারে। সে ভাবল, ঋতুশ্রী কি এই রহস্যের শিকার হয়েছে? আমাকে আরও গভীরে তদন্ত করতে হবে। কমলকান্তির পরবর্তী পদক্ষেপ কি হবে? ঋতুশ্রী কি সত্যের পথে এগোতে পারবে? ইনিকা কি কোনো সত্য উদ্ঘাটন করতে পারবে? ঋতুশ্রী তার বাড়িতে ফিরে এসে চুপচাপ বসেছিল। কমলকান্তির গম্ভীর আচরণ এবং তদন্তের চাপ তার মনকে অস্থির করে তুলছিল। তবু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। আমি নির্দোষ, সত্য একদিন বেরিয়ে আসবেই, সে নিজের মনে বলল। তার মনে তার বাবা মায়ের কথা ঘুরছিল, যারা এখনও তার এই পরিস্থিতি সম্পর্কে কিছু জানত না। সে প্রার্থনা করছিল, হে ভগবান, আমাকে এই পরীক্ষায় সাহায্য করো। থানার ভেতরে ওসি কুন্তল নাগের মনে উদ্বেগ বাড়ছিল। কমলকান্তির আচরণ তাকে সন্দেহের মধ্যে ফেলেছিল। তিনি তার বিশ্বস্ত কনস্টেবল তপনকে ডেকে বললেন, কমলের প্রতিটি কাজের উপর নজর রাখো। আমার মনে হয় এই কেসে কিছু একটা ঠিক নেই। তপন সম্মতি জানিয়ে বলল, স্যার, আমি খেয়াল রাখছি। কিন্তু ঋতুশ্রীর কেসে শুধু ফোনটাই প্রমাণ, আমাদের আরও তথ্য দরকার। কুন্তল নাগ গম্ভীরভাবে বললেন, ঠিক বলেছ, আমি নিজে এই তদন্তের দিকে নজর দেব। এদিকে ইনিকা বসু মৃদুল দাসের সঙ্গে একটি কফি শপে দেখা করল। মৃদুল তাকে জানাল, এই কেসের পেছনে একটা জটিল চক্র কাজ করছে। ফোনটি হয়তো কোনো বড় রহস্যের সঙ্গে জড়িত। ঋতুশ্রী সম্ভবত এই চক্রের শিকার হয়েছে। ইনিকার মনে আশা জাগল। সে বলল, দাদা, আমাকে আরও তথ্য দিন, আমি এই কেসের সত্য বের করতে চাই। মৃদুল বলল, আমি খোঁজ নিচ্ছি, তুমি থানার আশপাশে খোঁজ খবর করো, কিছু না কিছু পাবে। কমলকান্তি এ সময় থানায় ফিরে এলো। সে ঋতুশ্রীকে ফোন করে বলল, তুমি এখনও তদন্তে সহযোগিতা করছো না, আমাদের আরও প্রশ্ন আছে, কাল থানায় এসো। ঋতুশ্রী শান্ত গলায় বলল, স্যার, আমি সব বলেছি, আমি ফোনটা রাস্তায় পেয়েছি, আমি আর কি বলবো? কমলকান্তি বলল, ঠিক আছে, কাল দেখা হবে। তার কণ্ঠে একটা গম্ভীরতা ছিল যা ঋতুশ্রীকে অস্বস্তিতে ফেল। থানার বাইরে ইনিকা একটি নতুন তথ্য পেল। একজন স্থানীয় দোকানদার তাকে জানাল যে ফোনটি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে একটি সন্দেহজনক গাড়ি রাতে ঘোরাফেরা করছিল। ইনিকা ভাবল, এটা কি কোনো সূত্র হতে পারে? সে থানার কাছে ফিরে গেল এবং একজন কনস্টেবলের সঙ্গে কথা বলার চেষ্টা করল। কিন্তু কমলকান্তি তাকে দেখে ফেল এবং কনস্টেবলকে বলল, এই সাংবাদিককে এখান থেকে দূরে রাখো, তদন্তে বাধা দেওয়ার দরকার নেই। ঋতুশ্রী বাড়িতে বসে তার পরিবারের কথা ভাবছিল। তার বাবা মা এখনও তার পরিস্থিতি সম্পর্কে জানত না। সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। আমি হারব না, সত্যের জয় হবেই, সে নিজেকে বলল। তার মনে একটা ছোট্ট আশা জাগছিল যে কেউ তার পক্ষে সত্য বের করবে।
কুন্তল নাগ একটি ফাইল খুঁজে পেলেন যেখানে এই কেসের সঙ্গে জড়িত কিছু ব্যক্তির নাম ছিল। তিনি ভাবলেন এই কেসে ফোনের বাইরেও আরও কিছু আছে, আমাকে সবটা খুঁজে বের করতে হবে। তিনি তপনকে বললেন এই কেসের সম্পর্কিত সব তথ্য সংগ্রহ করো, আর কমলের কাজের দিকে নজর রাখো। তপন মাথা নাড়ল। ইনিকা থানার বাইরে দাঁড়িয়ে ভাবছিল আমাকে ঋতুশ্রীর সঙ্গে কথা বলার একটা উপায় খুঁজতে হবে। তার মনে একটা পরিকল্পনা জেগে উঠল। কমলকান্তির পরবর্তী পদক্ষেপ কি হবে? ঋতুশ্রী কি এই তদন্তের জট থেকে বের হতে পারবে? ইনিকা কি সত্যের কাছাকাছি পৌঁছাবে? ঋতুশ্রী বাড়িতে বসে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। কমলকান্তির ফোন কল এবং তদন্তের চাপ তার মনকে অস্থির করে তুলেছিল। তবু সে নিজেকে বলল, আমি সত্যের পথে আছি, আমি হারব না। তার চোখে তার বাবা মায়ের মুখ ভেসে উঠছিল, যারা এখনও তার পরিস্থিতি সম্পর্কে কিছু জানত না। সে প্রার্থনা করছিল, হে ভগবান, আমাকে সত্যের জয় দেখতে দাও। থানার ভেতরে ওসি কুন্তল নাগ কমলকান্তির কার্যকলাপের উপর নজর রাখার নির্দেশ দিয়েছিলেন। তার বিশ্বস্ত কনস্টেবল তপন তাকে জানাল, স্যার, কমল স্যার ঋতুশ্রীর সঙ্গে বারবার যোগাযোগ করছেন। আমার মনে হয় তিনি কিছু একটা গোপন করছেন। কুন্তল নাগের ভ্রু কুঁচকে গেল। তিনি বললেন, তপন, কমলের প্রতিটি পদক্ষেপের খবর রাখো, আর এই কেসের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের তথ্য আমাকে দ্রুত দাও। তপন মাথা নাড়ল এবং কাজে লেগে গেল। এদিকে ইনিকা বসু একটি চায়ের দোকানে বসে মৃদুল দাসের দেওয়া তথ্য বিশ্লেষণ করছিল। মৃদুল তাকে জানিয়েছিল যে এই কেসের সঙ্গে একজন ব্যবসায়ী ফণীশ গুপ্তার নাম জড়িত থাকতে পারে। ইনিকা ভাবল, ঋতুশ্রী কি এই কেসের একটা ফাঁদে পড়েছে? আমাকে ফণীশ গুপ্তার সঙ্গে কথা বলতে হবে। সে তার নোটবুকে কিছু তথ্য লিখল এবং থানার দিকে রওনা দিল। কমলকান্তি এ সময় ঋতুশ্রীকে আবার ফোন করল। সে বলল, ঋতুশ্রী, তুমি যদি তদন্তে সহযোগিতা না করো তাহলে এই কেস আরও জটিল হবে। কাল থানায় এসো। ঋতুশ্রী শান্তভাবে বলল, স্যার, আমি সব সত্য বলেছি। আমি ফোনটা রাস্তায় পেয়েছি। আমার আর কিছু জানা নেই। কমলকান্তি গম্ভীর গলায় বলল, ঠিক আছে, কাল দেখা হবে। তার কথার মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল, যা ঋতুশ্রীকে অস্বস্তিতে ফেল। থানার বাইরে ইনিকা একজন পুরনো কনস্টেবল অশোকের সঙ্গে দেখা করল। অশোক গোপনে বলল, স্যার, এই কেসে কিছু ঠিক নেই। কমল স্যারের আচরণে আমাদের সন্দেহ হচ্ছে। ইনিকার মনে সন্দেহ আরও বাড়ল। সে বলল, অশোক দা, আমাকে ঋতুশ্রীর সঙ্গে কথা বলার একটা সুযোগ করে দিন। অশোক বলল, আমি চেষ্টা করব, কিন্তু সাবধানে। ঋতুশ্রী বাড়িতে বসে তার পরিবারের কথা ভাবছিল। তারা এখন কি করছে? তার মনে একটা আশা জাগছিল যে হয়তো কেউ তার পক্ষে সত্য বের করবে। সে প্রার্থনা করছিল, হে ভগবান, আমাকে এই পরিস্থিতি থেকে বের হতে সাহায্য করো। কুন্তল নাগ এদিকে একটি তথ্য পেলেন যে এই কেসের সঙ্গে ফণীশ গুপ্তার নাম জড়িত থাকতে পারে। তিনি তপনকে বললেন, ফণীশ গুপ্তাকে থানায় ডেকে আনো, আমি তার সঙ্গে কথা বলতে চাই। তপন চলে গেল। কুন্তল নাগ ভাবলেন, কমল কেন এত বেশি এই কেসে জড়িয়ে পড়ছে? আমাকে সবটা খুঁজে বের করতে হবে। ইনিকা অশোকের সাহায্যে থানার একজন কর্মচারীর সঙ্গে যোগাযোগ করল। সে জানতে পারল যে ঋতুশ্রীকে এখনও কোনো আইনি সহায়তা দেওয়া হয়নি। সে ভাবল, এটা ঠিক নয়। আমাকে ঋতুশ্রীর জন্য কিছু করতে হবে। কমলকান্তির পরবর্তী পদক্ষেপ কি হবে? ঋতুশ্রী কি এই তদন্তের জট থেকে বের হতে পারবে? ইনিকা কি সত্যের কাছে পৌঁছাতে পারবে? ঋতুশ্রী বাড়িতে বসে প্রার্থনা করছিল। তার মন বলছিল, এই তদন্তের জট থেকে বের হওয়ার একটা পথ নিশ্চয়ই আছে। কমলকান্তির গম্ভীর আচরণ তাকে উদ্বিগ্ন করলেও তার মনে একটা আশা জাগছিল। সে ভাবছিল, আমি নির্দোষ। সত্য একদিন বেরিয়ে আসবেই। তার বাবা মায়ের কথা মনে পড়তেই তার চোখে একটু আশার আলো ফুটে উঠল। থানার ভেতরে ওসি কুন্তল নাগ ফণীশ গুপ্তাকে জেরা করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তপন তাকে জানাল, স্যার, ফণীশ গুপ্তাকে থানায় আনা হয়েছে। কুন্তল নাগ জেরার কক্ষে ঢুকলেন। ফণীশ গুপ্তা, একজন মধ্যবয়সী ব্যবসায়ী, চেয়ারে বসে অস্থিরভাবে হাত ঘষছিলেন। কুন্তল নাগ শান্ত গলায় প্রশ্ন করলেন, আপনার কি এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক আছে? ফণীশ গুপ্তা বললেন, স্যার, আমি কিছু জানি না। আমার ব্যবসায়িক প্রতিযোগিতা ছিল, কিন্তু আমি এই কেসে জড়িত নই। এদিকে ইনিকা বসু অশোকের সাহায্যে ঋতুশ্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করার সুযোগ পেল। ইনিকা বলল, আমি ইনিকা বসু, একজন সাংবাদিক। আমি তোমার কেস নিয়ে কাজ করছি। তুমি আমাকে সব বলো।
ঋতুশ্রী উদ্বিগ্ন গলায় বলল, স্যার, আমি ফোনটা রাস্তায় পেয়েছিলাম। আমি কিছু করিনি। দয়া করে আমাকে সাহায্য করুন। ইনিকা আশ্বাস দিয়ে বলল, আমি তোমার পাশে আছি। আমি সত্য বের করার চেষ্টা করছি। কমলকান্তি এ সময় থানার এক কোণে একজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলছিল। সে নিচু গলায় বলল, সবকিছু নিয়ন্ত্রণে আছে। ঋতুশ্রী কিছু জানে না। আমরা তাকে দায়ী করে দিয়েছি। ফোনের ওপার থেকে একটা গম্ভীর কণ্ঠ বলল, কমল, কোনো ভুল করো না। এই কেস আমাদের দিকে ফিরে আসা উচিত নয়। কমলকান্তি মাথা নাড়ল, কিন্তু তার মনে একটা অস্বস্তি জাগছিল। কুন্তল নাগ ফণীশ গুপ্তার জেরা শেষ করে তপনকে বললেন, রাহুলের কথায় সত্যি মনে হচ্ছে, কিন্তু আমার মনে হয় এই কেসে আরও কেউ জড়িত। কমলের ফোন রেকর্ড চেক করো। তপন অবাক হয়ে বলল, কমল স্যারের? স্যার, আপনি কি তাকে সন্দেহ করছেন? কুন্তল নাগ বললেন, আমি সবার উপর নজর রাখছি। এই কেসে সত্য লুকিয়ে আছে। ইনিকা মৃদুল দাসের সঙ্গে আবার যোগাযোগ করল। সে বলল, দাদা, ঋতুশ্রী নির্দোষ, কিন্তু কমলকান্তির আচরণে কিছু ঠিক নেই। আমার মনে হয় সে এই কেসে জড়িত। মৃদুল বলল, ইনিকা, তুমি সাবধানে এগোও। কমলকান্তি একা নাও হতে পারে। তার পেছনে আরও কেউ থাকতে পারে। ইনিকা মাথা নাড়ল এবং ভাবল, আমাকে এই রহস্যের জাল ভাঙতে হবে। ঋতুশ্রী বাড়িতে বসে ইনিকার কথা ভাবছিল। তার মনে একটা আশা জাগছিল। সে ভাবল, এই সাংবাদিক হয়তো আমার সত্য বের করতে পারবে। তবু তদন্তের চাপ তাকে অস্থির করে তুলছিল। সে প্রার্থনা করছিল, হে ভগবান, আমাকে এই পরিস্থিতি থেকে বের হতে সাহায্য করো। কুন্তল নাগ কমলকান্তির ফোন রেকর্ড চেক করার নির্দেশ দিলেন। তিনি জানতেন, এই কেসের সত্য বের করতে হলে তাকে আরও গভীরে তদন্ত করতে হবে। কমলকান্তির ফোন কল কি কোনো সূত্র দেবে? ইনিকা কি ঋতুশ্রীর জন্য সত্য উদ্ঘাটন করতে পারবে? ঋতুশ্রীর ভাগ্যে কি লেখা আছে? ঋতুশ্রী বাড়িতে বসে ইনিকার দেওয়া আশার কথা ভাবছিল। তার মনে একটা বিশ্বাস জাগছিল যে সত্য একদিন প্রকাশ পাবে। কমলকান্তির ফোন কল তাকে উদ্বিগ্ন করলেও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল। সে প্রার্থনা করছিল, হে ভগবান, আমাকে এই পরীক্ষায় জয়ী করো। থানার ভেতরে ওসি কুন্তল নাগ কমলকান্তির ফোন রেকর্ড পরীক্ষা করে একটি গুরুত্বপূর্ণ তথ্য পেলেন। কমলকান্তি একটি অজ্ঞাত নম্বরে বারবার কথা বলেছে, যা ফণীশ গুপ্তার একজন সহযোগী স্বজন মল্লিকের সঙ্গে যুক্ত। কুন্তল নাগ তপনকে ডেকে বললেন, কমলকে এখনই জেরা করতে হবে। আমার মনে হয় সে এই কেসে জড়িত। তপন মাথা নাড়ল এবং কমলকান্তিকে খুঁজতে বেরিয়ে গেল। এদিকে ইনিকা বসু মৃদুল দাসের সাহায্যে আরেকটি তথ্য পেল। স্বজন মল্লিক ফোনটি ইচ্ছাকৃতভাবে রাস্তায় ফেলেছিল। ইনিকা ভাবল, স্বজন মল্লিক এই কেসের চাবিকাঠি। আমাকে তার সঙ্গে কথা বলতে হবে। সে মৃদুলকে বলল, দাদা, আমাকে স্বজন মল্লিকের ঠিকানা দিন। আমি এই রহস্য ভাঙব। মৃদুল তাকে একটি ঠিকানা দিল। কমলকান্তি এ সময় থানার এক কোণে ফোনে কথা বলছিল। সে নিচু গলায় বলল, সবকিছু ঠিক আছে। ঋতুশ্রী কিছু জানে না। তাকে দায়ী করা হয়েছে। ফোনের ওপার থেকে একটি গম্ভীর কণ্ঠ বলল, কমল, কোনো ভুল করো না। এই কেস আমাদের দিকে ফিরে আসা উচিত নয়। কমলকান্তি মাথা নাড়ল, কিন্তু তার মনে একটা অস্বস্তি জাগছিল। কুন্তল নাগ কমলকান্তিকে জেরার কক্ষে ডেকে পাঠালেন। তিনি কঠোর গলায় বললেন, কমল, তুমি কার সঙ্গে ফোনে কথা বলছিলে? তুমি কি লুকোচ্ছ? কমলকান্তি ঘামতে শুরু করল। সে বলল, স্যার, আমি কিছু লুকোচ্ছি না। আমি তদন্ত নিয়ে কথা বলছিলাম। কুন্তল নাগ বললেন, তোমার ফোন রেকর্ডে স্বজন মল্লিকের নম্বর পাওয়া গেছে। সত্যি বলো, তুমি এই কেসে কিভাবে জড়িত? কমলকান্তি চুপ করে রইল। ইনিকা স্বজন মল্লিকের ঠিকানায় পৌঁছে গেল। স্বজন তাকে দেখে অস্বস্তিতে পড়ল। ইনিকা বলল, আমি এই কেস নিয়ে তদন্ত করছি। তুমি ফোনটা রাস্তায় ফেলেছিলে, তাই না? স্বজন ঘাবড়ে গিয়ে বলল, আমি কিছু জানি না। আমি শুধু নির্দেশ পালন করেছি। ইনিকার চাপে সে বলল, কমলকান্তি আমাকে ফোন ফেলতে বলেছিল। আমি আর কিছু জানি না। থানায় কুন্তল নাগ কমলকান্তির জেরা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে কমলকান্তি ভেঙে পড়ল। সে বলল, স্যার, আমি স্বজন মল্লিককে ফোন ফেলতে বলেছিলাম। কিন্তু আমি একা নই। আমাকে কেউ নির্দেশ দিয়েছিল। কুন্তল নাগ বললেন, কে? নাম বলো। কমলকান্তি চুপ করে রইল, কিন্তু তার মুখে ভয় স্পষ্ট ছিল। এদিকে তপন ঋতুশ্রীকে ফোন করে বলল, ঋতুশ্রী, তুমি এখন নিরাপদ। আমরা সত্য জেনে গেছি।
কমলকান্তি এবং স্বজন মল্লিককে জেরা করা হচ্ছে। তুমি নির্দোষ। ঋতুশ্রী কেঁদে ফেল, কিন্তু এবার তার চোখে ছিল আনন্দের অশ্রু। সে বলল, ধন্যবাদ স্যার। আমি জানতাম সত্যের জয় হবে। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, সত্যের পথে থাকলে কখনো হারতে হয় না। কমলকান্তি এবং স্বজন মল্লিক তাদের ভুলের পরিণাম ভোগ করছে। সত্য সবসময় জয়ী হয় যদি আমরা ধৈর্য এবং সাহস নিয়ে লড়াই করি। তাই আমাদের সৎ পথে চলা উচিত এবং কারো প্রতি অন্যায় না করা উচিত, কারণ কর্মফল কখনো কাউকে ছাড়ে না। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। পুরো গল্পটা শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।